শ্রীলঙ্কার পূর্ব উপকূলে ডুবন্ত নৌকা থেকে উদ্ধার করা হলো 127 বাংলাদেশি সহ 138 জনকে, একজনের মৃত্যু। পীরের মোমবাতির আগুনে 1.5 ঘন্টায় পুড়ে গেল আগারগাঁও বস্তির 6 শতাধিক ঘর। স্কয়ার হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, ফেসবুকে ব্যস্ত ছিলেন কর্তব্যরত ডাক্তার। আসসালামু আলাইকুম, মজুমদার জুয়েল আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। শ্রীলঙ্কার পূর্ব উপকূল থেকে মাছ ধরার কাঠের একটি ডুবন্ত নৌকা থেকে শতাধিক বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন ছিল মৃত। শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র কোসালা ওরানা কুলাসুরিয়া একথা জানিয়েছেন। কোসালা জানিয়েছেন মোট 138 জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 127 জন বাংলাদেশি এবং 11 জন মিয়ানমারের নাগরিক। উদ্ধার হওয়া লোকজনের মধ্যে 3 জন নারী এবং 3 জন শিশু রয়েছেন। নৌকাটি অন্তত 10 দিন ধরে সাগরে ভাসছিল। স্থানীয় জেলেরা সাগরে 2 দিন ধরে নৌকাটি ভাসতে দেখার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পূর্ব উপকূল থেকে 50 নটিক্যাল মাইল দূর থেকে তাদের উদ্ধার করা হয়। নৌবাহিনী মুখপাত্র জানিয়েছেন অনেকদিন অনাহারে থাকায় প্রত্যেকের শারীরিক অবস্থা দুর্বল, অনেককে উদ্ধার করা হয়েছে প্রায় অচেতন অবস্থায়। তবে তারা কোথায় যাচ্ছিল তা জানা যায়নি। রাজধানীর আগারগাঁও বস্তিতে আজ ভয়াবহ আগুন লাগে। এতে পুড়ে গেছে 6 শতাধিক ঘর, তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় লোকজনের সহায়তায় 1.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এক পীরের মোমবাতি থেকে আগুনের সূত্রপাত বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। আরো জানাচ্ছেন রায়হান রাসেল। রোববার দুপুর 12:30টার দিকে লাগে এই আগুন। মুহূর্তের চারপাশে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। দেখতে দেখতে পুড়ে যায় কয়েকশো ঘর। ঘটনাস্থল পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ফায়ার সার্ভিস। তবে তাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলে ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিসে কতক্ষণ ধরে আইছে, সব লাগার পর ওই মাথায় জন গেছে, তখন তো পুরাই শেষ। একটা ফায়ার সার্ভিসের গাড়ি আইছে, গাড়িটা ওখানে রাইখা এখান থেকে পাইপ নিয়ে গেছে গা। পাইপ নিলে পরে পানি ছাড়ে নাই, পানি না ছাড়াতে আগুনটা আরো বাইরে এসে গেছে গা। তবে অভিযোগ অস্বীকার করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। যখন একটা হুস পাইপ বড় লম্বা থাকে, পাইপটাকে লে আউট করতে তারপরে কাজ শুরু করে। এখানে হয়তো 4-5 মিনিট লাগতে পারে, বাট আমার মনে হয় আমাদের লোকের যারা কাজ করে তাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। তারা আন্তরিকভাবে চেষ্টা করেছে আগুন নেভানোর জন্য। সব হারিয়ে কান্নায় যেন সম্বল এই মানুষগুলোর। আমি আজকে 14,000 টাকা হয়ে গেছি, আমার দোকানে কিছু টাকা জমাইছি, তুই আজকে ব্যাংকে যাবো, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দেন স্থানীয় সংসদ সদস্য। যে কোনো জায়গায় আগুন লাগুক, যে কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হোক, আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা। ইতিমধ্যে জেলা প্রশাসক অন দি ওয়ে রয়েছেন, তিনি আসতেছেন সাহায্য সামগ্রী নিয়ে। ত্রাণ মন্ত্রণালয় সাহায্য সামগ্রী নিয়ে আসছেন। তবে কেবল ক্ষতিপূরণ নয়, আগুন নেভানোয় আরো কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। রায়হান রাসেল, 21 টেলিভিশন, ঢাকা। সর্বশক্তি দিয়ে সংবিধান এবং গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা সদর দফতরের অফিসার্স মেসে সেনাবাহিনীর জেনারেলদের সভায় এই আহ্বান জানান তিনি। সেনাবাহিনী পিছিয়ে সওয়ার হয়ে কোন স্বার্থান্বেষী মহল যাতে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে সেদিকে সর্বোচ্চ দৃষ্টি দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সেনাবাহিনীর উন্নয়নে বাস্তবমুখী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে হরতাল করে মানুষ হত্যার অভিযোগে খালেদা জিয়ার বিচার হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কামরাঙ্গীরচরের দলের জনসভায় তিনি বলেন, 4 দলীয় জোটের আমলের মতো দেশকে পেছনে না টেনে বর্তমান সরকার সার্বিক উন্নয়ন করছে, তাই আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাজেদ রুবেলের রিপোর্ট। জনসভায় যোগ দেওয়ার আগে শেখ হাসিনা ঢাকা 2 আসন এলাকার একটি সেতু, হাসপাতাল, একটি মাধ্যমিক ও 3টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতীকী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে জনসভায় ভাষণ দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, রাজধানীর কামরাঙ্গীরচর ছিল যেন প্রদীপের নিচে অন্ধকার। তার সরকার অচলায়তন ভেঙে এই এলাকার মতোই সারা দেশেই উন্নয়নের আলো ছড়িয়েছে। প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকার উন্নয়ন করে যাচ্ছে, কারণ আমরা চাই আপনারা
শান্তিতে সুখে শান্তিতে বসবাস করবেন। বরাবরের মতোই যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধী দলের অপতৎপরতার কথা উল্লেখ করে শেখ হাসিনা খালেদা জিয়ার বিচার হবে বলে জানান। আমি স্পষ্টভাবে বলতে চাই, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি বাংলার জনগণের দাবি। যতই আপনি আন্দোলনের নামে আস্ফালন করেন না কেন, যতই আপনি মানুষ হত্যা করে মায়ের কোল খালি করেন, ওই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেন না। বরং আজকে যে আপনি মানুষ হত্যা করেন, আজকে পুলিশ হত্যা করেন, তাদের উপরে আক্রমণ করেন, মানুষকে হত্যা করেন, গাড়ি থেকে নামিয়ে পেট্রোল ঢেলে মানুষ হত্যা করে আপনার ক্যাডাররা। এই হত্যার জন্য একদিন বাংলার মাটিতে আপনিও আপনার ক্যাডারও দোষর, তাদেরও বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীরা আজীবন লড়াই করে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সভানেত্রী সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। গত 2 মাসে ঢাকার বাইরে প্রায় প্রতিটি জনসভাতেই ভোট চেয়ে একটি নির্বাচনী জনসভায় পরিণত করেছেন তারা। আর ঢাকায় আশপাশে কামরাঙ্গীরচরে এই প্রথম এই ধরনের জনসভার মধ্য দিয়ে আবারও যেন জানিয়ে দেওয়া হলো যে নির্বাচন ঘনিয়ে আসছে, সামনেই নির্বাচনী উৎসব। সাজেদ রমেল, 21 টেলিভিশন, কামরাঙ্গীরচর, ঢাকা। মুন্সিগঞ্জে ডাকাতের হামলা নিহত হয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই শরীফুল ইসলাম খান। ভোররাতে ডেমরার সারুলিয়া থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ডিবির 11 সদস্যের একটি দল গজারিয়া উপজেলার হোসেনদীতে ডাকাতদের আটক করলে শরীফুলের মাথায় রড দিয়ে আঘাত করে তারা। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত শিপনকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাকিম মোড়লের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদ জন। রাজধানীর দক্ষিণ গোড়ানে পরিবারের সঙ্গে থাকতেন এসআই শরীফুল। ডাকাতের আঘাতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে 2 সন্তান নিয়ে হাসপাতালে গিয়ে নিহতের স্ত্রী জেসমিন কান্নায় ভেঙে পড়েন। এর আগে হাসপাতালের মর্গে যান পুলিশ কমিশনার বেনজির আহমেদ। মর্মান্তিক এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ডাকাতদের সঙ্গে ডিবির সংঘর্ষের বর্ণনা দেন তিনি। গজারিয়া নামক স্থানে গিয়ে মুন্সিগঞ্জে তারা তাদেরকে থামাতে সক্ষম হয় এবং সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তাদের একজন ডাকাত গুলিবিদ্ধ হয় এবং গ্রেপ্তার হয়। আমাদের একজন অতি সাহসী পুলিশ সদস্য শাহাদত বরণ করেন। আমরা ডাকাতদের ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছি, জব্দ করেছি এবং ডাকাতি করা একটা ট্রান্সফরমারকেও আমরা উদ্ধার করেছি। অবশ্যই ডাকাতদের গ্রেফতার করার জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা অব্যাহত আছে। নিহত শরীফুল ইসলামের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়। বিভিন্ন সময়ে সাহসিকতার সঙ্গে মহানগর গোয়েন্দা পুলিশের অনেক অভিযানে অংশ নেন তিনি। জাহিদ জন, 21 টেলিভিশন, ঢাকা। স্কয়ার হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসা না দিয়ে ফেসবুক নিয়ে ব্যস্ত ছিলেন কর্তব্যরত ডাক্তাররা। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বাধা দেয় কর্তৃপক্ষ। জানিয়ে দেওয়া হয় হাসপাতালে সাংবাদিক ঢোকা নিষিদ্ধ। মিরাজ মেজর রিপোর্ট। গত 20 জানুয়ারি গল ব্লাডারে সমস্যা নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন রওশন আরা বেগম। এমআরসি করার পর তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। তবে রক্ত বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন নিহতের ছেলে, যিনি নিজেও একজন চিকিৎসক। ডিউটি ডাক্তারদের বারবার নক করা হয়েছে, বাট তারা বলছে ওয়েট করেন। আমি বলছি কনসালটেন্টের সাথে আলাপ করেন। সে বলছে কনসালটেন্ট আসবে না। মার ব্লিডিং হয়েছে 2 দিন যাবত। ব্লিডিং হওয়ার পরে মানে ডাক্তারদের নেগলিজেন্সির জন্য অ্যানিমিক হার্ট ফেলিওর হয়। কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলারও অভিযোগ করেন তিনি। ডাক্তারদের ডাকতে গেলে দেখবেন যে ব্যস্ত, তারা ফেসবুক নিয়ে আছে বা বই পড়ছে, গল্প করছে। এই বিষয়ে কথা বলতে গেলে হাসপাতালে সাংবাদিক ঢোকা নিষেধ বলে জানায় নিরাপত্তা কর্মী। আইসিইউতে যাচ্ছি না, যেখানে রোগী থাকে। আমি যাচ্ছি আপনার ম্যানেজমেন্টের কাছে। সেখানে কেন যাওয়া যাবে না সেটা আপনি আমাকে বলেন। আমাদের কর্তৃপক্ষের নির্দেশ আছে যে এই গেটের ভিতরে কোনো সাংবাদিক, কোনো ক্যামেরাম্যান যাবে না। মৃত্যুর কারণ জানাতে হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য নয় বলেও জানানো হয়। আমাকে বলছে থাকতে, এখন কি কথা বলবেন না? উনি বলল আমি ব্যস্ত আছি। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।